আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সহজে পড়া শিখিতে আমন্ত্রণ। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত অভাগীর স্বর্গ গল্পটির বহুনির্বাচনী সৃজনশীল কবি লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ পড়ব। প্রথমেই লেখক পরিচিতি জেনে নিচ্ছি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে 15 সেপ্টেম্বর 1876 সালে জন্মগ্রহণ করেন। 1876 কিন্তু আর্থিক সংকটের কারণে এফএ শ্রেণীতে পড়ার সময় তার ছাত্র জীবনের অবসান ঘটে। তিনি সম্পূর্ণ পড়া কমপ্লিট করতে পারেননি। তিনি কিছুদিন ভবঘুরে হয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন। পরে 1903 সালে ভাগ্যের সন্ধানে বার্মা, বর্তমানে মায়ানমার যান এবং রেঙ্গুনে অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের অফিসে কেরানি পদে চাকুরি করেন। প্রবাস জীবনেই তার সাহিত্য সাধনা শুরু এবং তিনি অল্প দিনেই খ্যাতি লাভ করেন। 1916 সালে তিনি কলকাতায় ফিরে আসেন এবং নিয়মিতভাবে সাহিত্য সাধনা করতে থাকেন। গল্প উপন্যাস রচনার পাশাপাশি তিনি কিছু প্রবন্ধ রচনা করেন। তিনি রাজনৈতিক আন্দোলনেও যোগ দিয়েছিলেন, কিন্তু পরে তা ত্যাগ করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ বড় দিদি, বিরাজ বউ, রামের সুমতি, দেবদাস, বিন্দুর ছেলে, পরিণীতা, পণ্ডিত মশাই, মেজদিদি, পল্লী সমাজ, বৈকুণ্ঠের উইল, শ্রীকান্ত, চরিত্রহীন, দত্তা, ছবি, গৃহদাহ, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন ইত্যাদি। দেখো, তিনি কিন্তু লেখাপড়া অনেক দূর করতে না পারলেও তার লেখার কিন্তু অনেক জোর ছিল। তিনি কিন্তু প্রচুর লিখেছেন আমাদের সমাজ এবং সমাজের মানুষকে নিয়ে। শরৎচন্দ্র 16 জানুয়ারি 1938 সালে মৃত্যুবরণ করেন। শব্দার্থ টিকাগুলো পড়ে নেই। এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন পাওয়া যায়। মুখুজ্যর্থ মুখোপাধ্যায় পদবীর কথ্যরূপ বর্ষীয়সী, অতিবৃদ্ধ, সকলের মধ্যে বয়সে বড়, স্ত্রীবাচক শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে। সঙ্গতিপন্ন অর্থ সম্পদের অধিকারী, অন্ত্যেষ্টিক্রিয়া মৃত ব্যক্তির সৎকার, মৃতের জন্য অন্তিম বা শেষ অনুষ্ঠান। স্বর্গ স্বর্গ শব্দের কথ্যরূপ। অন্তরিক্ষ আকাশ, গগন। ভুক্তাবশেষ ভোজন বা খাওয়ার পরে পাতে যা পড়ে থাকে। প্রসন্ন অর্থ সন্তুষ্ট বা খুশি। প্রসন্ন মুখ, খুশি ভরা মুখ। ক্রোর অর্থ কোল। শশ ব্যস্ত অর্থ খরগোশ বা শশকের মতো ব্যস্ত, খুব চঞ্চল, দ্রুত অর্থে। তেনার অর্থ তার, তার। দুলে অর্থ পালকি বহনকারী, হিন্দু সম্প্রদায় বিশেষ, নিচু জাতের মানুষ বলে অভিহিত। ইন্দ্রজাল জাদুবিদ্যা। এখানে গল্পের মাধ্যমে মুগ্ধ বা মোহিত করে রাখার ক্ষমতাকে বোঝানো হয়েছে। রোমাঞ্চ অর্থ শিহরণ, অনুভূতির আধিক্যে গায়ের লোম দাঁড়িয়ে যাওয়া। ভগ্নকণ্ঠ বিকৃত স্বর, এখানে অতি আবেগে কাঙালির ভাঙা বা বিকৃত স্বরের কথা বলা হয়েছে। প্রণামী অর্থ পুরোহিত বা দেবদেবীকে দেওয়া সালামি, এখানে কবিরাজকে চিকিৎসা ফি হিসেবে দেওয়া টাকা বোঝানো হয়েছে। মুষ্টিযোগ অর্থ টোটকা চিকিৎসা। গেটে করি অর্থ কাঁটাযুক্ত শামুক জাতীয় প্রাণী। নিস্তব্ধ, নিশ্চল, নিশার, নির্বাক। হরিধ্বনি হরি নামের ধ্বনি। হিন্দু ধর্মাবলম্বীরা মৃতদেহ বহন করার সময় সমবেত কণ্ঠে দেবতা হরির নাম উচ্চ স্বরে বলে থাকে বলে একে হরিধ্বনি বলে। সংস্কার বিশ্বাস। ঝোঁক আজন্ম লালিত ধারণা। অসন খাদ্যদ্রব্য, আহারের বস্তু। সান্ধ্যহিক সন্ধ্যাবেলায় হিন্দু সম্প্রদায়ের নিত্য করণীয় পূজা। পাঠ পরিচিতিটা পড়ে নেই। সুকুমার সেন সম্পাদিত শরৎ সাহিত্য সমগ্র গ্রন্থের প্রথম খণ্ড থেকে অভাগীর স্বর্গ নামক গল্পটি সংকলন করা হয়েছে। গরিব দুঃখী নিচু শ্রেণীর
ছেলে কাঙালি, তার মা অভাগী। প্রতিবেশী উঁচু জাতের বাড়ির গৃহকর্ত্রীর মৃত্যুর পর সৎকারের দৃশ্য দেখে অভাগীর ভেতরকার ভাবানুভূতি প্রকাশের মাধ্যমে শুরু হয় এ গল্প। মৃতের শবযাত্রার আড়ম্বরতা ও সৎকারের ব্যাপকতা দেখে অভাগীও নিজের মৃত্যু মুহূর্তের স্বপ্ন দেখে। চন্দন, সিঁদুর, আলতা, মালা, ঘৃত, মধু, ধূপ, ধুনা, অগ্নির ধোঁয়ায় মুখুজ্জে বাড়ির গিন্নি স্বর্গে গমন করেছেন। দুঃখিনী অভাগীও ভাবে তার মৃত্যুর সময় স্বামীর পায়ের ধুলি নিয়ে মৃত্যু শেষে পুত্র মুখাগ্নি করলে সেও স্বর্গে যাবে। মৃত্যুর সময় কাঙালি তার বাবাকে হাজির করাতে পারলেও পারেনি কাঠের অভাবে মায়ের সৎকার করতে। অভাগীর স্বর্গ গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অমানবিক জাতিভেদ প্রথা ও জমিদারি ব্যবস্থার শোষণ নির্যাতনের ছবি এঁকেছেন। এ গল্প জাতি, ধর্ম, বর্ণ ও শ্রেণী নির্বিশেষে মানবিক হওয়ার শিক্ষা দেয় আমাদেরকে। বহু নির্বাচনী প্রশ্ন। অভাগীর স্বর্গ গল্পে ঠাকুরদাস মুখার্জির স্ত্রী কত দিনের জ্বরে মারা গিয়েছিল? 7 দিন। সে যেন একটা উৎসব বাঁধিয়া গেল। এখানে কোন উৎসবের কথা বলা হয়েছে? শবযাত্রার। অভাগীর স্বর্গ গল্পে মা কাঙালিকে কার কাছ থেকে আলতা আনতে বলেছিল? নাপতে বৌদি। বাবা দাও দাও একটু পায়ের ধুলো, এ কথা কে বলেছিল? বিন্দির পিসি। অভাগীর স্বর্গ গল্পে কুটির প্রাঙ্গণে কি গাছ আছে? বেল গাছ। দারোয়ানটা কাঙালির গায়ে হাত দিল না কিসের ভয়ে? অশৌচের ভয়ে। অধর রায় গাছের দাম কয় টাকা আনতে বলে? 5 টাকা। সব বেটারাই এখন বামুন কায়েত হতে চায়। এ বক্তব্যে কোন ভাব ফুটে উঠেছে? বিদ্রুপ। চিতার অজস্র ধোঁয়াকে অভাগী কিসের সঙ্গে তুলনা করেছে? স্বর্গের রথ। কাঙালি পুকুর হইতে আচাইয়া আসিয়া দেখিল। আচানো অর্থ কি? স্নান করা। কাঙালিকে কে গলা ধাক্কা দিল? পারে। সব বেটারাই এখন বামুন কায়েত হতে চায়, উক্তিটি কার? মুখোপাধ্যায়ের বড় ছেলের। এটা কিন্তু আরেকবার করেছিলাম আমরা, সেখানে ছিল বিদ্রুপ, আর এখানে কে করেছে, কার কথা, সেটা হচ্ছে মুখোপাধ্যায়ের বড় ছেলের। অভাগীর বাবা পেশায় কি ছিল? জেলে ছিল। এটা কাঙালির নানার কথা বলা হয়েছে। মাকে বিশ্বাস করাই তাহার অভ্যাস। কার? কাঙালির। বাঘের অন্য বাঘিনী ছিল। এখানে বাঘিনীকে রসিকের দ্বিতীয় স্ত্রী। কাঙালি কিসের কাজ শিখতে আরম্ভ করেছিল? বেতের। কাঙালি কি বাধা দিয়ে কবিরাজকে 1 টাকা প্রণামী দিল? ঘটি। বিন্দির পিসি উত্তরীয় কেনার জন্য কাঁসাটি কয় টাকায় বাধা দিয়েছিল? 1 টাকায়। উত্তরীয় মানে ওই কাঙালির মা অভাগীকে ওই শেষ সময় যে কাপড় পরানোর জন্য মৃত্যুর পর, সেটা এখানে উত্তরীয় বলা হয়েছে। অধর রায় কাঙালির মাকে কোথায় পুঁতে ফেলতে বলেছিল? নদীর চড়ায়। অভাগীর স্বর্গ গল্পের গতিশীল চরিত্র কোনটি? কাঙালি। অভাগীর স্বর্গ গল্পের গতিশীল চরিত্র হচ্ছে কিন্তু কাঙালি। আবার দেখো, অভাগীর স্বর্গ গল্পে কেন্দ্রীয় চরিত্র হচ্ছে অভাগী। ওটা গতিশীল চরিত্র কাঙালি, আর কেন্দ্রীয় চরিত্র হবে অভাগী। অভাগীর স্বর্গ গল্পে কে স্থানীয় লোক নয়? জমিদার। কাঙালির মা কবিরাজের দেওয়া বড়ি কোথায় ফেলে দিল? উনুনে। শেষ পর্যন্ত কি জ্বালিয়ে অভাগীর মুখে আগুন স্পর্শ করা হলো? খড়ের আঁটি। অভাগীর স্বর্গ কোন ধরনের রচনা? ছোট গল্প। শেষ হলো আমাদের বহু নির্বাচনী প্রশ্ন। এবার আমরা নমুনামূলক সৃজনশীল প্রশ্ন এবং উত্তর আলোচনা করব। সৃজনশীল প্রশ্ন, আগে আমরা উদ্দীপকটি পড়ে নিব। রফিক, রমেশ, সিজান। 3 ধর্মের 3 জন বন্ধু খুবই অন্তরঙ্গ। ঈদ, পূজা, বড়দিন সব অনুষ্ঠানেই 3 বন্ধু ঘুরে বেড়ায়, আনন্দ করে। ওদের দেখা দেখি সমাজের সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে এক হয়ে সমাজ গড়ে তোলে হাসি আনন্দে।
এবার আমরা এই উদ্দীপকের আলোকে প্রশ্নগুলো জানবো এবং উত্তর জানবো। কাঙালির বাবার নাম কি? কাঙালির বাবার নাম রসিক বাঘ। তবে গল্পের এক জায়গায় কিন্তু আমরা রসিক দুলে দেখি। এখানে রসিক দুলে তাকে এজন্য বলা হয়েছে যে সে পালকি বহনের কাজ করত। যারা পালকি বইতো ওই সময় তাদের দুলে বলা হতো, দুলে আর কি সম্প্রদায়, এজন্য তাকে রসিক দুলেও বলা হয়েছে, কিন্তু তার আসল নাম হচ্ছে রসিক বাঘ। মাকে বিশ্বাস করাই কাঙালির অভ্যাস কেন? ছোটবেলা থেকেই কাঙালি মাকে বিশ্বাস করে আসছে বলে তাকে বিশ্বাস করাই কাঙালির অভ্যাসে পরিণত হয়েছে। কাঙালির একমাত্র আপনজন তার মা। ছোটবেলা থেকে মায়ের আদর আর মায়ের প্রতি অগাধ বিশ্বাস নিয়ে বেড়ে উঠেছে সে। তাই যত আশ্চর্যজনক কথাই হোক, মা যখন বলেছে তখন কাঙালি তা বিশ্বাস করবেই। উক্তিতে একথাই বলা হয়েছে। উদ্দীপকে ও অভাগীর স্বর্গ গল্পের বৈসাদৃশ্য ব্যাখ্যা করো। উদ্দীপকে তিন বন্ধু রফিক, রমেশ আর সিজান তিন ধর্মের তিনজন, তাদের মধ্যে খুব ভাব, কিন্তু গল্পে অভাগীর স্বর্গে গল্পের শ্রেণী বৈষম্যের করুণ দিকটি ফুটে উঠেছে বিপরীত ধর্মী হয়ে। অভাগীর স্বর্গে গল্পে আমরা দেখতে পাই উঁচু জাতের বাড়ির গৃহকর্ত্রীর মৃত্যুর পর সংস্কার ছিল আড়ম্বরপূর্ণ, আর পাশাপাশি দরিদ্র নিম্ন শ্রেণীর অভাগীর সৎকারের কাঠের জন্য তার ছেলে কাঙালির দুর্দশার সীমা ছিল না। সামন্তবাদের নির্মম রূপটি গল্পে মর্মস্পর্শীভাবে ফুটে উঠেছে। বর্ণবাদ, সামন্তবাদ এবং বৈষম্যবাদ। আর উদ্দীপকে আমরা দেখি যে তিন ধর্মের তিন বন্ধু রফিক, রমেশ, সিজান তারা খুবই অন্তরঙ্গ। ঈদ, পূজা, বড়দিন তারা সবাই একসাথে উপভোগ করে। তাদের দেখা দেখি তারা যে সমাজে বাস করে সমাজের সবাইও তাদের মতোই ধর্ম বর্ণ নির্বিশেষে এক হয়ে সমাজ গড়ে। সবাই সবার খোঁজখবর রাখে, সবাই সবার বিপদে ঝাঁপিয়ে পড়ে, আনন্দে একাত্ম হয়। আর এখানে গল্পে আমরা দেখি দরিদ্র হতভাগ্য কাঙালি তার মাকে মুখাগ্নি করানোর জন্য বা সৎকার করানোর জন্য নিজের বাড়ির যে গাছ, বেল গাছ, সেটা পর্যন্ত কেটে মায়ের সৎকার করতে পারে না। বিচার দিতে গেলে সেখানেও তার বাধা। তার যে নিচু জাত বলে তাকে অস্পৃশ্য বলে তাকে দূরে ঠেলে দেওয়া হয়, তার কথা পর্যন্ত সঠিকভাবে জমিদার শোনে না। এ গল্পের জমিদার তার সহযোগীরা একই মানসিকতার ধারক। সামন্তবাদী মনোভাবের এই দিকটি গল্পে ফুটে উঠেছে। আর এর বৈসাদৃশ্য উদ্দীপকে আমরা লক্ষ্য করি যে ধর্মবর্ণ নির্বিশেষে তারা একে অপরের বন্ধু। প্রশ্ন ঘ, সমাজে ধনী ব্যক্তিরা যদি উদ্দীপকের রফিক, রমেশ ও সিজানের সমাজের লোকদের মতো হতো তাহলে অভাগীকে বৈষম্যের শিকার হতে হতো না। বিশ্লেষণ করো। উদ্দীপকের রফিক, রমেশ, সিজানের সমাজের মতো উদার ও মানবিকতা বোধ সম্পন্ন মানুষ সমাজে থাকলে নিম্ন শ্রেণীর লোকেরা নির্মমতার শিকার হয় না। অভাগীর স্বর্গ গল্পে আমরা দেখি দরিদ্র অভাগী মৃত্যুর পর সৎকারের জন্য কাঠটুকুও পাচ্ছে না। মায়ের শেষ ইচ্ছা পূরণের জন্য কাঙালি জমিদারের বাড়িতে অনুনয় বিনয় করেও এক টুকরো কাঠের বন্দোবস্ত করতে পারেনি। সামন্তবাদের প্রভূতি অধর রায় ও তার সহযোগীদের কাছে কাঙালির আর্তনাদ ছিল মূল্যহীন। আর উদ্দীপকে আমরা দেখি রফিক, রমেশ, সিজান তিন ধর্মের তিন বন্ধু, তারা অন্তরঙ্গ। ঈদ, পূজা, বড়দিনের সবই
ঘুরে ফিরে আনন্দ করে, তাদের দেখা দেখি তাদের সমাজের সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে এক হয়ে সমাজ গড়ে তোলে, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ে, একে অন্যের আনন্দে আত্মহারা হয়। এমন সমাজ যদি থাকতো এই যে কাঙালির সমাজে, তাহলে কাঙালির মা অভাগীকে এভাবে বৈষম্যের শিকার হতে হতো না। কাঙালির মার জীবনের শেষ ইচ্ছাটা অপূর্ণ থেকে যেত না, এবং কাঙালি দাঁড়ে দাঁড়ে যেভাবে অপমানিত হয়েছে, যেভাবে সে বৈষম্যের শিকার হয়েছে, সেটা তাকে হতে হতো না। অভাগীও কাঙ্ক্ষিত সৎকার লাভ করতে পারত। অভাগীর স্বর্গ গল্পে সবাই, তাদের যে নিম্ন শ্রেণীর লোকেরা, এরা সবাই বর্ণ নয় মানুষ হিসেবে অন্যদেরকেও বিবেচনা করত। কাজেই আমরা বলতে পারি যে সমাজের ধনী ব্যক্তিরা যদি উদ্দীপকের রফিক, রমেশ ও সিজানের সমাজের লোকদের মতো হতো, তাহলে অভাগীর বৈষম্যের শিকার হতো না। উক্তিটি যথার্থ। সৃজনশীল প্রশ্ন। গ্রামের, আমরা আগে উদ্দীপক পড়ে নিব। গ্রামের চেয়ারম্যান প্রধান মশাই ব্রাহ্মণ বংশীয়, গ্রামের সকলের ভোটে তিনি চেয়ারম্যান হলেও গ্রামের নিচু বংশের লোকেরা কোনো কারণেই তার বাড়ির সীমানায় যেতে পারে না। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। আচ্ছা, এর আলোকে প্রশ্ন উত্তর আলোচনা করে দেখি আমরা। কত সময়ের অভিজ্ঞতায় কাঙালি বুড়ো হয়ে গিয়েছিল? ঘন্টা দুয়েকের অভিজ্ঞতায় কাঙালি বুড়ো হয়ে গিয়েছিল। রসিক হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইল কেন? ব্যাখ্যা করো। মৃত্যু পথযাত্রী স্ত্রী অভাগী রসিকের পায়ের ধুলো চাওয়ায় স্বামীর প্রতি ভক্তি দেখে সে বিস্ময়ে হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইল। অভাগী রসিকের প্রথম পক্ষের স্ত্রী, রসিক তাকে ছেড়ে অন্যত্র বিয়ে করে ঘর সংসার করছে। মৃত্যুশয্যায় শায়িত অভাগী স্বামীর পদধূলি মাথায় নিয়ে স্বর্গে যেতে চায়। রসিক জীবনে কোনোদিন স্ত্রী অভাগীকে ভালোবাসা দেয়নি, অসন বসন দেয়নি, অসন অর্থ খাবার বা জামা কাপড় দেয়নি, কোনো খোঁজ খবর রাখেনি। তদুপরি অভাগীর স্বামীর প্রতি এমন ভক্তি শ্রদ্ধা দেখে রসিক হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইল। উদ্দীপকটি অভাগীর স্বর্গ গল্পের কোন দিক ইঙ্গিত করে তা ব্যাখ্যা করো। উদ্দীপকে অভাগীর স্বর্গ গল্পের তৎকালীন হিন্দু সমাজের প্রচলিত বর্ণ প্রথাকে ইঙ্গিত করে। অভাগীর স্বর্গ গল্পে অভাগী চরিত্রটি দুলে পাড়ার একজন স্বামী পরিত্যক্তা নারী। গ্রামের এক ব্রাহ্মণ পত্নীর মৃত্যুর পর তার সৎকার দেখে তারও ইচ্ছা সে চিতায় দাহ হয়ে স্বর্গে যাবে, কিন্তু তার মৃত্যুর পর তার ছেলে কাঙালি কাঠ সংগ্রহ করতে গেলে সে নিচু জাতের হওয়ায় জমিদারের গোমস্তা তাকে বাড়ি থেকে বের করে দেয়। নিচু বর্ণের হওয়ায় পাশাপাশি মরা ছোঁয়ার কারণেও তাকে তাড়িয়ে দেওয়া হয়। আর উদ্দীপকে আমরা দেখি যে গ্রামের চেয়ারম্যান প্রধান মশাই ব্রাহ্মণ বংশীয়, উচ্চ বংশীয়, গ্রামের সকলের ভোটে কিন্তু তিনি নির্বাচিত হয়ে চেয়ারম্যান হয়েছিলেন একদিন। কিন্তু চেয়ারম্যান হওয়ার পর তার বাড়ির ত্রিসীমানায় কোনো নিচুজাত বংশের লোকের আনাগোনা বন্ধ। তারা যদি তাকে ছুঁয়ে দেয় সে অস্পৃশ্য হয়ে যায়। কাজেই তার ওখানে জনসাধারণের আনাগোনা বন্ধ। অভাগী স্বর্গ গল্পেও আমরা দেখতে পাই কাঙালি জমিদার বাড়িতে গেলে তাকে অপবিত্রতার অজুহাতে তাড়িয়ে দেওয়া হয়। সুতরাং আমরা বলতে পারি যে উদ্দীপকের ঘটনাটি অভাগীর স্বর্গ গল্পে তৎকালীন হিন্দু সমাজে প্রচলিত জাত প্রথার দিক ইঙ্গিত করে। প্রশ্ন, উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। উদ্দীপকে অভাগীর স্বর্গ গল্পের মূল দিক উপস্থাপিত হয়েছে, বিশ্লেষণ করো। উদ্দীপকে অভাগীর স্বর্গ গল্পটির মূল দিক সামাজিক ভেদ বৈষম্যের উৎকট রূপটি উপস্থাপিত হয়েছে। অভাগীর স্বর্গ গল্পে অভাগী একজন দরিদ্র নারী, স্বামী পরিত্যক্ত হওয়ায় একমাত্র ছেলে ছাড়া তার আর কেউ নেই।
মৃত্যুর আগে তার শেষ ইচ্ছা হিসেবে অভাগী বলে গিয়েছিল তার ছেলে যেন তার মুখাগ্নির ব্যবস্থা করে। কিন্তু জাত প্রথার বৈষম্যের শিকার অভাগী চিতার আগুন পায় না। চিতার জন্য কাঠ জোগাড় করতে গিয়ে তার সন্তান কাঙালিকে নানা ভেদ বৈষম্যের শিকার হতে হয়। উদ্দীপকে অভাগীর স্বর্গগল্পে মুখুজ্জে বাড়ির উদ্দীপকে যে গল্পে অভাগীর স্বর্গগল্পে আমরা যেরকম জাতি ভেদ প্রথা দেখতে পাই, ঠিক তেমনি উদ্দীপকেও গ্রামের চেয়ারম্যান প্রধানমশাই ব্রাহ্মণ বংশীয় উচ্চবংশীয় ছিলেন বিধায় গ্রামের সকলের ভোটে তিনি পাশ করার পরেও গ্রামের সাধারণ জনগণ, নিচু বংশের লোকেরা তার বাড়ির আশেপাশে যেতে পারত না। এই যে ভেদ বৈষম্য, এই ভেদ বৈষম্য একসময় মানুষের জীবনকে দিয়েছিল চরম ভোগান্তি এবং মানুষকে মানুষ হিসেবে যে পরিচয়, মানুষ হিসেবে পরিচয় হারিয়েছিল। নিচু জাত বলে বিতাড়িত হতো। উদ্দীপকে আমরা এই ধরনের বৈষম্যের কারণে যে নিচু বংশের লোকেরা চেয়ারম্যানের কাছাকাছি ঘেঁষতে পারত না, বিচার আচার সাহায্য সহযোগিতা তো দূরের কথা। আর এখানে যে গল্পে অভাগীর স্বর্গ গল্পেও আমরা সেই ভেদ বৈষম্য, বর্ণভেদ প্রথা, জাতিভেদ প্রথাকেই এখানে লেখক অতি সুন্দরভাবে তুলে ধরেছেন। অভাগীর স্বর্গ গল্পের মূল কথা যেন উদ্দীপকে আমরা খুঁজে পাই। শেষ হলো আমাদের আজকের অভাগীর স্বর্গ গল্পের প্রশ্নোত্তর পর্বের ক্লাস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সহজে পড়াশিখির পাশে থেকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।